আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, গ্রিন স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আলোচনা করব এই অধ্যায়টা খুবই ছোট এবং অনেক সহজ। আমি হোয়াইট বোর্ডে ডান দিকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস লিখে রাখছি, একে একে আমরা আলোচনা করব। এট ফার্স্ট যেটা লেখা আছে, রসায়ন কি? রসায়ন কি? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকেই রসায়ন বলে। তারপরে 2 নম্বর প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স। প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। আবার একটা মজার বিষয় হচ্ছে রসায়ন আবার প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা। তাহলে প্রাকৃতিক বিজ্ঞান কি? যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, পদার্থের গঠন ও পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকেই প্রাকৃতিক বিজ্ঞান বলে। প্রাকৃতিক বিজ্ঞানের অনেকগুলি শাখা আছে, আমরা দেখি কি কি শাখা আছে। প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স, SCIENCE, ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান। এর একটা শাখা হচ্ছে কেমিস্ট্রি, রসায়ন। আরেকটা শাখা হচ্ছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান। তিন নম্বর আরেকটা শাখা আছে বোটানি। চার নম্বর জুলজি। 5 নম্বর, এই তো 4টা শাখা। আরও অনেক শাখা আছে, আমরা তারপরে লিখতে পারি মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি, অণুজীব বিজ্ঞান। তারপরে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। এই তো আরও অনেক শাখা আছে, এগুলি আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই শাখাগুলি হচ্ছে ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। আরও আছে অনেকগুলি, কেমিস্ট্রি, ফিজিক্স, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, অ্যাস্ট্রোনমি। এই তো। তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। আসলে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি প্রথম অধ্যায়ের নামই হচ্ছে রসায়নের ধারণা। জানতে হবে না রসায়ন কি? কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, এটা জানার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে ভালো জানতে হবে। আরবের লোকেরা, অর্থাৎ মধ্যযুগের আরবের লোকেরা রসায়ন নিয়ে চর্চা করত। এই মধ্যযুগের রসায়ন চর্চাকে কি বলা হয়? আলকেমি। মধ্যযুগীয় রসায়ন চর্চাকে কি বলা হয়? আলকেমি। আলকেমি, এই তো। আর যারা গবেষণা করতো, এই গবেষকদের কি বলা হইতো? আলকেমিস্ট। গবেষকদের বলা হয়তো আলকেমিস্ট। এই তো। এর সাথে আরেকটা বিষয় সম্পর্কিত, যে মধ্যযুগীয় রসায়ন চর্চাকে বলা হয়তো আলকেমি, এবং গবেষক যারা
চর্চাটা করতো তাদেরকে বলা হতো আলকেমিস্ট। আর এই আলকেমি শব্দটা আসছে আরবি ভাষা আলকেমিয়া থেকে। আলকেমিয়া, আলকেমিয়া থেকে। এই আলকেমিয়া আসছে কেমি, বা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, কেমি থেকে। আর এই কেমি থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এই তো, তাহলে এটা যদি আমরা আরেকবার দেখে নেই, মধ্যযুগীয় রসায়ন চর্চাকে বলা হয় আলকেমি। আর যারা গবেষণা করত ওই গবেষকদেরকে বলা হয়তো আলকেমিস্ট। আর এই আলকেমি শব্দটা আসছে আরবি ভাষা আলকেমিয়া থেকে, আর আলকেমিয়া আসছে কেমি থেকে। এই কেমি থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। কেমন? আরেকটা বিষয় না বললেই নয়, রসায়নকে সর্বপ্রথম গবেষণাগারে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন একজন বিজ্ঞানীর নাম না বললেই নয়, জাবির ইবনে হাইয়ান, যার কথাটা প্রথম স্মরণ করতে হয়, জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ানকে প্রাচীন রসায়নের জনক বলা যেতে পারে। প্রাচীন রসায়নের জনক। এখন প্রশ্ন হতে পারে, তাহলে বর্তমানে রসায়নের জনক কে? আমরা জানি আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ে। অ্যান্টনি ল্যাভোসিয়ে আধুনিক রসায়নের জনক। কেমন? এই তো, এই বিষয়গুলি একটু মনে রাখতে হবে। এখন যেহেতু হোয়াইট বোর্ডে জায়গা কম, একটু মুছে দিতে হবে। তারপরে আমরা দেখব 4 নাম্বার টপিকস, প্রিজারভেটিভস। এটা খুবই সহজ। প্রিজারভেটিভস হচ্ছে একটি রাসায়নিক পদার্থ, খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এটা ব্যবহার করা হয়। এই তো 5 নম্বর পয়েন্ট, গবেষণা। গবেষণা কাকে বলে? সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই হচ্ছে, বা সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানাই হচ্ছে গবেষণা। গবেষণা তোমরা করতে পারো, বাধা নেই। এখন এই গবেষণা করতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে, কারণ একটা জিনিসকে ইচ্ছা করলেই গবেষণা করা যায় না। এর অনেক নিয়ম শৃঙ্খলা থাকতে পারে, এর নিয়ম কানুন থাকতে পারে। এই জন্য একটা ফ্লো চার্ট হোয়াইট বোর্ডে দেখো দেওয়া আছে। ফ্লো চার্ট, এখানে গবেষণার প্রক্রিয়াগুলি বা ধাপগুলি। 1 নম্বরে যে ফ্লোচার্টের প্রথম যেটা আছে, বিষয়বস্তু নির্ধারণ। হ্যাঁ, বিষয়বস্তুকে আগে নির্ধারণ করতে হবে, কারণ আমি কি নিয়ে গবেষণা করতে চাই সেটাকে কনফার্ম করতে হবে। বিষয়বস্তু নির্ধারণ আগে করতে হবে যে আমি কি নিয়ে গবেষণা করতে চাই। নাম্বার 2, বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু
সম্পর্কে কিছু ধারণা নেওয়া। অবশ্যই আমি যেই জিনিসটা সম্পর্কে গবেষণা করতে চাই তার সম্পর্কে বই বা অন্য কোনো মাধ্যমে আমাদেরকে ধারণা নিতে হবে বা কিছু ধারণা থাকতে হবে। কেমন? নাম্বার 3, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। হ্যাঁ, এই পরীক্ষাটা করতে গেলে যে বস্তু দরকার এবং প্রণালীটাকে নির্ধারণ করতে হবে। নাম্বার 4, পরীক্ষণটা করতে হবে। নাম্বার 5, তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ। পরীক্ষার পরে তথ্যগুলিকে সংগ্রহ করতে হবে সুন্দরভাবে এবং এটাকে বিশ্লেষণ করতে হবে। নাম্বার 6, ফলাফল নিয়ে আলোচনা। হ্যাঁ, ফলাফলটা কেমন হয়েছে সেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এই ফ্লোচার্টটা একবারে আমরা মুখস্থ করে ফেলব। কেমন? এই ফ্লোচার্টটা আমরা এখন মুছে দিতে পারি, আমাদের এখন আর প্রয়োজন হবে না, কারণ আমাদের আরও অনেক কিছু বাকি আছে পড়ার। তারপরে 6 নম্বর টপিকসটা ল্যাবরেটরি। কি? গবেষণাগার বা পরীক্ষাগার। এখানে কি করা হয়? যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয়, এটাকে তো আমরা গবেষণাগার বা ল্যাবরেটরি বা এরকম একটা কিছু আমরা বলতে পারি, তাই না? তারপরে কেমিস্ট্রি ল্যাবরেটরি। এই তো আগেটা ছিল ল্যাবরেটরি, তারপরটা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবরেটরি, মানে রসায়ন গবেষণাগার। মানে বিজ্ঞানের যে শাখায় রসায়নের পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় সেটাই হচ্ছে কেমিস্ট্রি ল্যাবরেটরি। খুবই সহজ একটা বিষয়। তারপরে আমরা দেখব, গ্লোবালি হারমোনাইজড সিস্টেম। একটা মানে অন্যরকম একটা বিষয়, যে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানুষ গবেষণা করতেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় নানান জিনিস নিয়ে গবেষণা হচ্ছে। এই সবগুলি কাজকে একটা আদর্শ বা স্ট্যান্ডার্ড একটা জায়গায় নিয়ে আসার জন্য জাতিসংঘ এই ওয়ার্ডটাকে ইউজ করেছে, গ্লোবালি হারমোনাইজড সিস্টেম। কেমন? এখন আমরা আমাদের নবম দশম শ্রেণী যে কেমিস্ট্রি বই আছে, বইয়ের 5 নম্বর পেজে 3টা প্রশ্নের উত্তর দেওয়া আছে। 1 নম্বর, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে কাঁচা আম টক পাকা আম মিষ্টি কেন? কারণ আমরা জানি যে কাঁচা আমে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, যেমন কাঁচা আমে কি কি জৈব অ্যাসিড থাকে? সাকসিনিক অ্যাসিড, প্লাস মেলিক অ্যাসিড। কাঁচা আমে 2টা জৈব অ্যাসিড থাকে, সাকসিনিক অ্যাসিড ও মেলিক অ্যাসিড। এই জন্য কাঁচা আম টক হয়। কিন্তু আমটা যখন পাকে তখন আম খাইতে মিষ্টি হয়। এর কারণ হচ্ছে তখন রাসায়নিক পরিবর্তন হয়। পাকা আমে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাকা আমে 2টা জিনিস সৃষ্টি হয়, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। এই তো, তাহলে আমরা এটা পারবো যে আম টক হয় কারণ আমের মধ্যে 2টা অ্যাসিড আছে, জৈব অ্যাসিড সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড। এই 2টার কারণে আম টক হয়। আস্তে আস্তে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই জিনিসগুলি পরিবর্তিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। এই জন্য গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কারণে পাকা আম কী হয়? মিষ্টি হয়। তারপরে 5 নম্বর পেজে বক্সের ভিতরে আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে সুন্দর করে,
দিয়ে রাখছে যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এর মূল উপাদানগুলি লেখো। আমরা জানি যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এর মূল উপাদান হচ্ছে কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন আবার কি? হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হয়? হাইড্রোকার্বন। আমরা সহজে বলতে পারি যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলবো? হাইড্রোকার্বন। তাহলে আমরা বলতে পারি যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এদের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনে কি থাকে? কার্বন এবং হাইড্রোজেন। এরপরে আরেকটা প্রশ্ন আছে এবং উত্তর দেওয়া আছে তোমাদের বইয়ের 5 নম্বর পেজে। পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে, অর্থাৎ পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাই কেন? কারণ আমাদের যে পাকস্থলী আছে, আমাদের পাকস্থলীতে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার কাজ কি? আবার পাকস্থলীতে কি করে? খাবার হজম করে। এখন যদি পাকস্থলীতে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রচুর পরিমাণে জমে যায়, তখন আমাদের পেটে ব্যথা অনুভব হয়। তখন আমরা কি খাই? অ্যান্টাসিড ট্যাবলেট খাই। এই অ্যান্টাসিডে কি থাকে? অ্যান্টাসিডে 2টা জিনিস থাকে, ভালোভাবে মনে রাখতে হবে। 1 নাম্বার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, 2 নাম্বার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আমাদের অ্যাসিডিটির জন্য পেটে যখন ব্যথা হয় তখন আমরা অ্যান্টাসিড খাই। এই অ্যান্টাসিডে 2টা জিনিস থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যান্টাসিড খাই, তো অ্যান্টাসিড খাইলে ব্যথা কমে কীভাবে? কারণ যেহেতু আমাদের ব্যথা কেন সৃষ্টি হয়েছে? কারণ আমাদের পেটের মধ্যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। এই জন্য আমরা, যেহেতু অ্যাসিড বেড়ে গেছে, সেহেতু আমরা যে অ্যান্টাসিডটা খাই, অ্যান্টাসিডের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 2টা কাজ আছে। এই অ্যাসিড কারের সাথে বিক্রিয়া করে আমরা জানি কি উৎপন্ন করে? লবণ, পানি উৎপন্ন করে। ফলে ব্যথা কি হয়? প্রশমিত হয়। যেমন বিক্রিয়াগুলি যদি আমরা দেখি, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে অ্যান্টাসিড যখন খাই। কারণ আমরা জানি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আর এই অ্যাসিডের সাথে কে বিক্রিয়া করবে? অ্যান্টাসিডের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই কারটা নেই, তাহলে এখানে প্রশমন বিক্রিয়া হবে। আর আমরা জানি হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস OH মাইনাস। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস কার সাথে যাবে? মাইনাসের সাথে। ক্লোরিন কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই তো। এখন এটা কি সঠিক হইল? এটা তো সঠিক হলো না সংকেতটা। এই জন্য আমরা জানি যে ম্যাগনেসিয়াম এর যোজনী 2, কিন্তু ক্লোরিনের যোজনী কত? 1। এখন ম্যাগনেসিয়ামের যোজনী কাকে দিতে হবে? ক্লোরিনকে। এই ম্যাগনেসিয়ামের যোজনী 2 আমি ক্লোরিনকে দিলাম, আর ক্লোরিনের যোজনী 1 ম্যাগনেসিয়ামকে দিলে দেওয়া যেতে পারে, না দিলে কোনো সমস্যা নেই। এই তো। প্লাস H প্লাস OH কি হবে? 2টা একসাথে হয়ে পানি। তাহলে অ্যাসিড এবং কার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করছে। ফলে ব্যথা কি হয়েছে? প্রশমিত হয়েছে। এখন আমরা আরেকটা বিক্রিয়া দেখব। যদি আমরা এভাবে চিন্তা করি যে HCl পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটার সাথে বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা তো প্রশমন বিক্রিয়া। হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস OH মাইনাস। আমরা জানি যে অ্যালুমিনিয়াম যেহেতু প্লাস, প্লাস কার সাথে যাবে? মাইনাসের সাথে। এটা তো আমরা পারি, তাই না? অ্যালুমিনিয়াম যাবে ক্লোরিনের সাথে।
তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যে অ্যালুমিনিয়ামের যোজনী 3 এবং ক্লোরিনের যোজনী 1। এখন অ্যালুমিনিয়ামের যোজনী কাকে দিতে হবে? ক্লোরিনকে। এই 3 দিতে হবে ক্লোরিনকে। অ্যালুমিনিয়ামের যোজনী ক্লোরিনকে দিতে হবে, আর ক্লোরিনের যোজনী অ্যালুমিনিয়ামকে 1 দিলে দেওয়া যাইতে পারে, না দিলে কোনো সমস্যা নাই। প্লাস H প্লাস OH H2O হবে। এই তো অ্যাসিড কার বিক্রিয়া করে লবণ পানি, ফলে ব্যথা প্রশমিত হয়। আমি বিশ্বাস করি যারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতেছো অবশ্যই আজকের পর থেকে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এখন আমরা সর্বশেষ যে টপিকসটা আছে, সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি, এই নিয়ে কিছু কথা বলবো। তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট বোর্ডে 8টা চিত্র আঁকা আছে এবং প্রত্যেকটা চিত্রের যে পদার্থগুলির নাম আলাদা আলাদা উল্লেখ করা আছে। এগুলি ভালোভাবে মুখস্থ করতে হবে, এবং শুধু নামগুলি মুখস্থ করলে চলবে না, চিত্রগুলিও হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আসলে আমি এত ভালো চিত্র আঁকতে পারি না, আমি আশা করি তোমরা অনেক ভালো চিত্র আঁকতে পারো। এখন আমরা হোয়াইট বোর্ডে যে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি, বিস্ফোরক পদার্থ। এই চিহ্নধারী পদার্থ খুবই ডেঞ্জারাস, কারণ এগুলি সাধারণত ব্যবহারের সময় দেখা গেছে একটু ব্যবহারের সময় এইসব পদার্থের সাথে আঘাত লাগলে অথবা আগুনের সংস্পর্শে আসলে অথবা আগুন লাগলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। এই জন্য এইসব পদার্থ ব্যবহারের সময় অত্যন্ত সতর্কতার সাথে কাজটা করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। বিস্ফোরক পদার্থ আমি লিখে রাখছি সাথে, চিত্রের সাথে। দেখো কি কি বিস্ফোরক পদার্থ লেখা আছে। নাম্বার 1 TNT, ট্রাই নাইট্রোটুলুইন, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চিত্রটায় দাহ্য পদার্থ। এটা হচ্ছে দাহ্য পদার্থের চিত্র। এই চিহ্ন বিশিষ্ট পদার্থ পরিবেশের জন্য অনেকটাই ক্ষতিকর, বিশেষ করে দাহ্য পদার্থগুলি আগুনের সংস্পর্শে আসলে এগুলিতে খুব দ্রুত আগুন ধরে যায়। এই জন্য এই পদার্থগুলি ব্যবহারের সময় অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে 2টা দাহ্য পদার্থের নাম উল্লেখ করা আছে, অ্যালকোহল, ইথার। কেমন? তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় চিত্রে বিষাক্ত চিত্রের কথা বলা হচ্ছে। এই চিত্রটা হচ্ছে বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থের চিত্র। এই চিহ্নধারী পদার্থগুলি বিষাক্ত প্রকৃতির। এগুলি চোখের ক্ষতি করতে পারে অথবা শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে প্রবেশ করে বড় ধরনের ক্ষতি করতে পারে। এই জন্য এই পদার্থগুলি ব্যবহারের সময় অবশ্যই অনেক বেশি সাবধান থাকতে হবে, এবং এপ্রন, হ্যান্ড গ্লাভস সাথে সেফটি গগলস ব্যবহার করা যেতে পারে। বিষাক্ত পদার্থগুলি হচ্ছে বেনজিন, তুমি দেখতেই পাচ্ছ, ক্লোরোবেনজিন, মিথানল। প্রত্যেকটা নাম চিত্র মুখস্থ করতে হবে। কেমন? এইদিকে লাস্টের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি উত্তেজক পদার্থ। এই পদার্থগুলি সাধারণত আমাদের ত্বকের, চোখের এবং শ্বাসতন্ত্রের ক্ষত সৃষ্টি করে। এগুলি ব্যবহারের সময় আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন সাথে কাজটা করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য আমরা অ্যাপ্রন ব্যবহার করতে পারি, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে পারি। এখানে কয়েকটা উত্তেজক পদার্থ দেওয়া আছে, সিমেন্ট, ডাস্ট, লোগো অ্যাসিড, কার, নাইট্রাস অক্সাইড। কেমন? তারপরে আমরা ডান দিকে যে প্রথম চিত্রটা দেওয়া আছে, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এই চিহ্ন বিশিষ্ট পদার্থগুলি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ এগুলি
থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। ক্যান্সার সৃষ্টিকারী একটা পদার্থ, খুবই ডেঞ্জারাস। এই জন্য এই পদার্থগুলি ব্যবহারের সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমরা এই জন্য অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে পারি। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলির মধ্যে আছে বেনজিন, টলুইন আর কি জাইলিন। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, যে এই চিত্রটা কিসের? তেজস্ক্রিয় পদার্থের। তেজস্ক্রিয় পদার্থ, এগুলি থেকে কি বের হয়? ক্ষতিকর রশ্মি বের হয়, যা মানুষের ক্যান্সার সৃষ্টি করতে পারে, এমনকি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গকে বিকলাঙ্গ করে দিতে পারে। এই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে এটা ব্যবহার করতে হবে, এবং অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস এবং সেফটি গগলস ব্যবহার করতে হবে। তেজস্ক্রিয় পদার্থগুলি হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, তাই তো? এরপর আমরা দেখতেছি পরিবেশের জন্য ক্ষতিকর। এই চিহ্নধারী পদার্থগুলি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে উদ্ভিদ এবং প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর, অনেক বেশি এটা ক্ষতি করে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলি, এই পদার্থের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এগুলি নষ্ট হয়ে গেছে বা পরিত্যক্ত জিনিসগুলি সেখানে ফেলা যাবে না। নিজেদেরকে সেফ রাখার জন্য আমরা এগুলি নষ্ট বা পরিত্যক্ত জিনিসগুলি আমরা সেফে রাখবো, যেখানে মন চায় সেখানে ফেলা যাবে না, কেমন? আর এই পরিবেশের জন্য ক্ষতিকর কী কী পদার্থ আছে? লেড, মার্কারি। এবং আমরা সবার লাস্টে একটা চিত্র দেখতে পাচ্ছি যে কত সৃষ্টিকারী চিহ্ন। এই কত সৃষ্টিকারী এই পদার্থটা আমাদের ব্যবহারের সময় দেখা গেছে অনেক সময় ত্বকে পড়ে যেতে পারে বা চোখে যাইতে পারে। এগুলি ত্বকে পড়লে অনেক বেশি ক্ষত সৃষ্টি করবে। এই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে কাজগুলি করতে হবে। হ্যাঁ, এবং এই পদার্থটা ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস এবং সেফটি গগলস ব্যবহার করতে হবে, কেমন? কত সৃষ্টিকারী 3টা পদার্থ এখানে দেওয়া আছে: হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই তো আমাদের প্রথম ক্লাস এই পর্যন্তই। আমরা আসলে অনেক কিছু দেখলাম, তবে আরও অনেক কিছু আছে বইয়ের মধ্যে, সব তো আসলে এক ক্লাসে দেখানো সম্ভব নয়। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আজকের ক্লাসটা তাহলে আমরা এই পর্যন্তই এখানেই শেষ করব। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, কারণ আমি ডে বাই ডে ভিডিওগুলি আপলোড করব। তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কেমন? আসসালামু আলাইকুম।